ওকে এভরিবডি, এভাবে শুরু হচ্ছে। ওকে ওকে মিনাজুল ইসলাম, come and recite some verses from the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Thank you very much, Minhajul Islam, for his beautiful, attractive recitation of the Holy Quran. Everybody know that today's 44th Friday surprise spoken English class with grammar, and you know that from 33rd Friday, we are discussing about sentence structure. Okay, today I will also describe about sentence structure in the first part, and in the second part I will try to describe in front of you about grammar, inshallah. Okay, all the time you will try to be attentive, inshallah. Number 74. Subject plus am, is, are, was, were. It is called stative verb, undoubtedly. Plus to. To undoubtedly is a verb. Next, adjective plus to plus V1. It is called infinitive plus extension. Very easy and very common structure in English. For example, he is too weak to move. In Bangla, সে নড়াচড়া করতে খুবই দুর্বল. You know that this sentence is negative according to meaning. This sentence is negative. You can ask me, sir, usually we see in a negative sentence not, okay, not, never, but we do not see here any no, not, etc. This is why according to meaning this sentence is negative. I mean, সে এতই দুর্বল যে নড়াচড়া করতে পারে না. He is too weak to move an inch. সে এতই দুর্বল যে 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারে না. এই দেখো নেগেটিভ হয়েছে. ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? He is too weak to move. সে নড়াচড়া করতে খুবই দুর্বল. অথবা এর আরেকটা মানে এভাবে বলতে পারি, সে এতই দুর্বল যে নড়াচড়া করতে পারে না. আমরা এভাবে অর্থটা বলতে পারি. এরপরে আমরা আসি 75 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার. 75. Despite or in spite of plus possessive plus being plus adjective plus subject plus V2 form of verb plus extension. For example, here, for example, despite his
being ill or in spite of his being ill, তার অসুস্থ হওয়া সত্ত্বেও, you can use despite or in spite of as your wish. Despite his being well, here despite or in spite, his possessive, okay, being here ill adjective, here subject he, here V2 went, here extension to school, okay. So despite his being ill, তার অসুস্থতা সত্ত্বেও he went to school, সে বিদ্যালয়ে গিয়েছিল। তোমরা ভালো করে মনে রাখবা, এ জাতীয় ফ্রেজ ডেসপাইট ইন স্পাইট অফ যুক্ত অংশটা একটা অংশের আরেকটা অংশের বিপরীত বোঝায়। মনে থাকবে, বই সাদৃশ্যের তুলনা বা বৈপরীত্যের তুলনা, একটা তুলনা বোঝায়। তুলনা দু রকমের, একটা হচ্ছে বৈপরীত্যের তুলনা আর একটা হচ্ছে মিলের তুলনা বা সাদৃশ্যের তুলনা। এটা হচ্ছে বই সাদৃশ্যের তুলনা, অর্থাৎ একজন মানুষ যদি অসুস্থ থাকে বা একটা স্টুডেন্ট যদি অসুস্থ থাকে, সে কিন্তু স্কুলে যাওয়ার কথা নয়, কিন্তু অসুস্থ থাকার পরেও সে স্কুলে গিয়েছে। তার মানে আমরা সাধারণত জানি অসুস্থ থাকলে সে স্কুলে যায় না, কিন্তু এর পরেও যখন স্কুলে গিয়েছে তাহলে একটা আর একটা অংশের কিন্তু বিপরীত বুঝালো। এটাকে বৈপরীত্যের তুলনা বলা হয়। ডিসপাইট হিজ বিং ইল অথবা ইন স্পাইট অফ হিজ বিং ইল, তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। এরপরে আরেকটা স্ট্রাকচার দেখো, ডিসপাইট অর ইন স্পাইট অফ প্লাস পজিটিভ প্লাস হ্যাভিং। ভালো করে মনে রাখবে যে হ্যাভিং এরপরে কিন্তু নাউন আছে, ওখানে বিং ছিল এরপরে অ্যাডজেক্টিভ আছে, এখানে হ্যাভিং আছে তারপরে নাউন আছে, এরপরে আগেরটার মধ্যে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন আছে। কোন এক্সাম্পল? এক্সাম্পলটা ফলো করে দেখো। তোমরা এলোমেলো হয়ে যেতে পারো বা লাইনটা আমিও কনফিউশন হয়ে যেতে পারি যে কোন লাইন থেকে কোন লাইন, এই জন্য আমি চিহ্ন দিয়ে রাখলাম। দেখো, ডেসপাইট অথবা ইন স্পাইট হিজ হ্যাভিং কোয়ালিফিকেশনস, তার শিক্ষাগত যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, এই হ্যাভিং মানে হচ্ছে থাকা, তার শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও হি ডিড নট গেট এ জব, মানে কি সে একটা চাকরি পায় নাই। তার শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সে একটা চাকরি পায় নাই, তাহলে বোঝা গেল সেখানে আমরা যেমন আগে বিং ব্যবহার করেছি, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, এখানে হ্যাভিং ব্যবহার করেছি, এরপরে কিন্তু আমরা নাউন ব্যবহার করেছি। তাহলে আমরা কিন্তু আলোচনা এটার স্ট্রাকচার আলোচনা করেছি, উদাহরণ আলোচনা করেছি, এটার স্ট্রাকচার আলোচনা করেছি, উদাহরণ আলোচনা। এরপরে কি আছে দেখো, স্ট্রাকচার দেখো, ডেসপাইট অর ইন স্পাইট অফ পজিটিভ, দেখো এখানে কি বিং ও নাই হ্যাভিং ও নাই, খেয়াল করো। পজিটিভের পরে কি আছে? বিং আছে, মানে কি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব। এই যে বিং আছে হ্যাভিং আছে, এখানে এই যে বিং অ্যাকশন ভার্ব ব্যবহার করবে, অ্যাকশন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা। এরপরে অবজেক্ট হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে, এরপরে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। তাহলে কয় নাম্বারটা ভালো করে খেয়াল করে তো। এই যে আমরা আধা ঘন্টার উপরে যাব না, আধা ঘন্টার উপরে ইনশাআল্লাহ ক্লাস শেষ করে দেব। ডেসপাইট অথবা ইন স্পাইট অফ হিজ রানিং ওয়েল, মানে কি জানো, তার ভালোভাবে দৌড়ানো সত্ত্বেও, ভালোভাবে দৌড়ানো সত্ত্বেও হি মিসড দ্য ট্রেন, খুব দুঃখের কথা, ভালোভাবে দৌড়ানোর পরেও সে ট্রেনটা মিস করলো। ব্যাপারটা কি বুঝছো নাকি? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, এই ডেসপাইট নিলে অফ নেওয়া যাবে না, আর ইন স্পাইট নিলে অফ নিবা, মনে থাকবে তো। তাহলে ডেসপাইট হিজ রানিং ওয়েল হি মিসড দ্য ট্রেন, অথবা ইন স্পাইট অফ হিজ রানিং ওয়েল হি মিসড দ্য ট্রেন, মানে কি ভালোভাবে দৌড়ানো সত্ত্বেও সে ট্রেনটা মিস করলো। তাহলে আগেরটা ছিল হচ্ছে বিং, পরেরটা ছিল হ্যাভিং, তারপর একটা ছিল হচ্ছে কি অ্যাকশন ভার্বের আইএনজি ফর্ম। আমরা কিন্তু তিনটা শেষ করেছি। এরপরে এখান থেকে কত নাম্বার? 4 নাম্বারটা ভালো করে খেয়াল করো। 4 নম্বরে কি আছে? ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, এরপরে পজিটিভ আছে, দেখো তিনটাতে পজিটিভ বলে এসেছে, এখানেও পজিটিভ আছে, এখানে কি নাই? বিং নাই, হ্যাভিং নাই, ভিং নাই, সরাসরি নাউন আছে এখানে। এরপরে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, কোনটা হবে? এই যে এটা, ভালো করে খেয়াল করো। ডেসপাইট অথবা ইন স্পাইট অফ হিজ সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি মানে কি জানো? আন্তরিকতা। সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিকতা, তার আন্তরিকতা সত্ত্বেও, এখানে আন্তরিকতা থাকাও বলবো না, আন্তরিকতা হওয়া বলবো না, আন্তরিকতার সাথে অ্যাকশন ভার্ব কিন্তু হয় নাই, অর্থাৎ কোনো ভার্ব এখানে নাই, বিং ভার্ব নাই, হ্যাভিং ভার্ব নাই, অ্যাকশন ভার্বের আইএনজি ফর্ম নাই, কি আছে? কিচ্ছু নাই। ইন স্পাইট অফ অথবা ডেসপাইটের পরে পজিটিভ আছে, তারপরে নাউন আছে। এরপরে কি দেখো, তাহলে ডেসপাইট হিজ সিনসিয়ারিটি, তার আন্তরিকতা সত্ত্বেও, অথবা ইন স্পাইট অফ হিজ সিনসিয়ারিটি, তার কি আন্তরিকতা সত্ত্বেও হি ওয়াজ নেগলেক্টেড,
তাকে কি করা হয়েছে? অবহেলা করা হয়েছে বা তাকে অবজ্ঞা করা হয়েছে। আন্তরিকতা সত্ত্বেও তাকে কি করা হয়েছে? অবজ্ঞা করা হয়েছে। আন্তরিকতা থাকলে তো অবজ্ঞা করার কথা না, বোঝা গেল একটা অংশ আর একটা অংশের বিপরীত বসিয়েছে। তাহলে আমরা কি চারটা শেষ করেছি? এরপরে দেখো আরেকটা আছে, ডেসপাইট অথবা ইনস্পাইট। আগের গুলা দেখো, আগের গুলাতে প্রথম নম্বরে পজিটিভ ছিল, দ্বিতীয় নম্বরে পজিটিভ ছিল, তৃতীয় নম্বরে পজিটিভ ছিল, চতুর্থ নম্বরে পজিটিভ ছিল, পঞ্চম নম্বরে কিন্তু আমরা পজিটিভ নেইনি। খেয়াল করবা, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এরপরে নাউন আছে, এরপরে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সপ্রেশন আগেরটার মতোই। তাহলে যে এটা এই যে লাস্টের এটা 75 নম্বরে দেখো, ডেসপাইট ওয়েলথ মানে কি? সম্পদ সত্ত্বেও। আমরা এখানে সম্পদ থাকাও বলবো না, সম্পদ হওয়া বলবো না, কি বলবো? সম্পদ সত্ত্বেও। এমনি বাংলার অর্থ হিসেবে নিতে পারি সম্পদ থাকা সত্ত্বেও, এটা আমরা বলে যেতে পারি। তাহলে ডেসপাইট ওয়েলথ সম্পদ সত্ত্বেও, অথবা ইনস্পাইট অফ ওয়েলথ সম্পদ সত্ত্বেও হি লেড। এই লিডের পাস্ট ফর্ম হচ্ছে লেড, এল 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 ইডি এল ডাবল ইডি। লেড হচ্ছে কি? জীবন যাপন করা। লেড মানে যাপন করা বা পরিচালনা করা। লেড এ লাইফ মানে সিম্পল লাইফ। সম্পদ থাকা সত্ত্বেও সে একটা সাধারণ জীবন যাপন করেছিল। মনে রাখবা, যার সম্পদ থাকে সে কিন্তু সাধারণ জীবন যাপন সাধারণত করে না। তাহলে সম্পদ থাকা সত্ত্বেও সে যখন সাধারণ জীবন যাপন করত, একটা অংশ আর একটা অংশের কিন্তু বিপরীত। আমরা কিছু 75 নাম্বার শেষ করেছি। এরপরে কি আছে? 76 নাম্বার। 76 নাম্বারে কি আছে বলো তো? খুব মজার পড়া, কিন্তু তোমরা জানো, কিন্তু বলতে পারো যে স্যার আমরা তো এটা জানি, ঠিক আছে, তারপরেও একই বিষয় আমাদের সামনে আলোচনা কেন? অবশ্যই একটু ভিন্নতা তোমরা পাবে। 76 নাম্বার। মজার বিষয় হচ্ছে, আমরা যে এর আগে 73 পর্যন্ত শিখেছি, সেখানে নাউন ফ্রেজ ছিল, সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ ছিল, সেখানে ভার্ব ফ্রেজ ছিল, সেখানে অ্যাডভার্ব ফ্রেজ ছিল, সেখানে প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ ছিল। আজকেও কিন্তু এখানে কি ছিল? এখানে আমরা কিন্তু টু ব্যবহার করেছি আর টু এবং টু, ঠিক আছে। এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করেছি এবং ইনফিনিটিভ ব্যবহার করেছি, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা ফ্রেজ ব্যবহার করেছি, যে ইনস্পাইট অফ, ডেসপাইট অফ এর পরে পজিটিভ প্লাস বিং, পজিটিভ প্লাস হ্যাভিং, পজিটিভ প্লাস বিং অথবা পজিটিভ প্লাস নাউন। যা যা পড়েছি এটাও কিন্তু একটা ফ্রেজ, এটাও কিন্তু একটা কি? ফ্রেজ। এই ফ্রেজ দ্বারা কি বুঝাইছে বলো? এই ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে? এই ফ্রেজ দ্বারা হচ্ছে বৈপরীত্য বোঝানো হয়েছে। ভালো করে মনে রাখতে হবে কিন্তু। আমরা 76 নম্বরে আসি। বাই প্লাস ভিং প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। কি আছে বলো তো? বাই ওয়ার্কিং হার্ড। হার্ড, ঠিক আছে, হার্ট বলো না, HEART। হার্ট মানে হচ্ছে অন্তর, আর HARD, হার্ড হচ্ছে এখানে হার্ড হচ্ছে অ্যাডভার্ব হয়েছে। হার্ট দুই রকমের হয়। হার্ড এর পরে যদি নাউন থাকে সেই হার্ড হলো অ্যাডজেক্টিভ, আর হার্ট যদি কোনো ভার্বের পরে বসে সেই হার্ড হচ্ছে অ্যাডভার্ব। ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা আছে তারা ভালো করে খেয়াল করবা, তোমাদের মডিফায়ার আছে। এই মডিফায়ার, এই হার্ট শব্দটা দেখবা যেটা কি নাউনের আগে আছে, তাহলে এই হার্টটা হলো অ্যাডজেক্টিভ। আর যদি দেখো এই হার্টটা কোনো ভার্বের পরে বসেছে, তাহলে নিঃসন্দেহে এটা কিন্তু অ্যাডভার্ব হবে, ঠিক আছে। ওকে, কারণ মডিফায়ারের দুটো জিনিস তোমাদেরকে ভালো করে জানতে হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে মডিফায়ার। অন্য ক্লাসের যারা আছে, ছোট ক্লাসের, তারপরে মাইন্ড করো না যে স্যার ইন্টারমিডিয়েটে বলেন, আমাদেরকে বলেন। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, ওদেরকে বিশেষভাবে বললাম আর তোমাদেরকে সাধারণভাবে বললাম, ঠিক আছে। ওকে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে বা কঠোর পরিশ্রম করার দ্বারা বা কঠোর পরিশ্রম করার দ্বারা ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এখানে ফ্রেজ কোনটা? বাই ওয়ার্কিং হার্ড, এইটুক কিন্তু ফ্রেজ। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, ফ্রেজ কিন্তু 9 প্রকার। একটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। এরপরে কি আছে? ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে কি আছে বলো তো? পার্টিসিপল ফ্রেজ। তো এই যে 9টা ফ্রেজের মধ্যে এটা কোন ফ্রেজ হতে পারে? একজন কি বলতে পারবে এটা কোন ফ্রেজ? কঠিন একটা কোশ্চেন কিন্তু এটা। ফ্রেজ এটা কোন ধরনের ফ্রেজ? তোমাদের কাছে কি নাউন ফ্রেজ মনে হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ? আচ্ছা, যদি এটা নাউন ফ্রেজ হতো, তাহলে নাউনের কাজ কি? সাবজেক্টের জায়গায় বসে। এই নাউন কোথায় কোথায় বসে বলি। নাউন ফ্রেজ যখন তুমি বলবা, দেখতে হবে যে এই ফ্রেজটা নাউনের স্থান দখল করেছে কিনা। এখন বলো নাউন কোথায় বসে? নাউন সাবজেক্টের জায়গায় বসে। কি সাবজেক্টের জায়গায় বসেছে? সাবজেক্টের পরে তো ভার্ব হয়, এখানে তো ভার্ব নাই, তাহলে এটা নাউন ফ্রেজ নয়। আচ্ছা, নাউন ফ্রেজ আরেকটা হতে পারে অবজেক্টের জায়গায় বসে পারে। কি অবজেক্টের জায়গায় বসেছে?
ভার্বের পরে কিন্তু এই বেচারা বসে নাই, তাহলে এটা নাউন ফ্রেজ নয়। আবার কে বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে তোমার নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়। আচ্ছা, এই অংশ দ্বারা বাই ওয়ার্কিং হার্ড, এটা কি কোনো কারো অবস্থা বুঝাইছে যে কাজ করার মাধ্যমে বা কাজ করার দ্বারা তুমি কি করবা? উন্নতি করতে পারবা। এটা কি কোনো অবস্থা বুঝাইছে? এটা অবস্থাও বুঝায় নাই, এটা অবস্থাও বুঝায় নাই। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়। তাহলে ফ্রেজ কিন্তু দুইটা অলরেডি কি হয়ে গেছে? কাট হয়ে গেছে। একটা নাউন ফ্রেজ কাট হয়ে গেল, এরপর অ্যাডজেক্টিভ ফ্রেজও না। তাহলে এটা কোন ফ্রেজ হতে পারে? কনজাংশনাল ফ্রেজ। এখানে কি কনজাংশন আছে নাকি? কনজাংশনাল বিষয়ে কি কি থাকা লাগে জানো? ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। বলার জন্য ধন্যবাদ, তুমি যে সাহস করে বলছো, এই তো অনেক কিছু। কি কি বললাম? কনজাংশন কি কি বলতে পারতে? ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো তো থাকা লাগবে নাকি? এগুলা যেহেতু এখানে নাই, তাহলে এটাকে কনজাংশনাল ফ্রেজও বলতে হয়। তিনটা কাট হয়ে গেছে, এরপরে কি আছে বলো এখন? নাউন ফ্রেজও নয়, অ্যাডজেক্টিভ ফ্রেজও নয়, ভার্ব ফ্রেজ তো মোটেই হবে না। ভার্ব ফ্রেজ মানে কি? ভার্ব ফ্রেজ মানে হচ্ছে অন্তত দুইটা ভার্ব পাশাপাশি থাকবে। আই শ্যাল গো, এখানে শ্যাল গো একসাথে ভার্ব ফ্রেজ বলতে পারো, ঠিক আছে? এটা ভার্ব ফ্রেজও না, নাউন ফ্রেজও হবে না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজও হবে না। দুইটা ফ্রেজের সম্ভাবনা। একটা হচ্ছে হ্যাঁ প্রিপজিশনাল ফ্রেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা ফ্রেজ এটাকে বলা যায়, কোনটা বলতে পারবা? থ্যাংক ইউ, আমি খুব খুশি হলাম। প্রিপজিশনাল ফ্রেজের যতগুলা স্ট্রাকচার আছে তার মধ্যে কি প্রিপজিশনের পরে নাউন। আমাকে প্রশ্ন করতে পারো, স্যার ওয়ার্কিং এর সাথে তো আইএনজি, নাউন বললেন কেন? তোমরা জানো প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, এবং প্রি আইএনজি ফর্ম মানে সেটাকে জিরান বলে, আর জিরান মানে সেটা নাউন, মনে থাকবে তো? তাহলে প্রিপজিশনের পরে যখন নাউন বসছে, তাহলে এটা নিঃসন্দেহে প্রিপজিশনাল ফ্রেজ। একটা কথা মনে রাখবা, প্রিপজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাশাপাশি সেন্টেন্সে বসার ভিত্তিতে তাকে হয় প্রিপজিশনাল বলতে পারি, অথবা তাকে আমরা না। একটা ফ্রেজ সেন্টেন্সে বসার ভিত্তিতে তার নাম চেঞ্জ হয়ে যায়। কথাটা কি বুঝাইতে পারলাম? একটা ফ্রেজ মানে সেন্টেন্সে কোথায় বসলো, হয়তো তাকে আলাদাভাবে থাকলে তুমি একটা নাম বলবা, কিন্তু সেন্টেন্সের কোনো এক পাশে বসার কারণে সেন্টেন্সের অর্থের উপর ভিত্তি করে সেই ফ্রেজের নামই পাল্টে গেছে, অন্য ফ্রেজ নাম হয়ে গেছে। তাহলে এটা যদি বলি বাই ওয়ার্কিং হার্ড, এইটুকু যদি তোমাকে জিজ্ঞাসা করি, তাহলে এটা না, এটা প্রিপজিশনাল ফ্রেজ, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আরেকটা দিন থেকে এটাকে আরেকটা ফ্রেজ বলা যায়। কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি উন্নতি করতে পারো। তোমরা জানো দ্বারা দিয়া কর্তৃক, বিভক্তি পড়ছো না? দ্বারা দিয়া কর্তৃক, এটা মূলত হচ্ছে অ্যাডভার্বকে বোঝায়। অ্যাডভার্ব কাকে বলে? ভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? কোন সেন্টেন্সের ভার্বকে যদি তুমি প্রশ্ন করো হোয়ার দ্বারা, বা হোয়েন দ্বারা, বা হাউ দ্বারা। হোয়ার, হোয়েন, হাউ, হয়, কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন। হোয়ার মানে কি? হোয়েন দ্বারা স্থানকে বোঝায়, হোয়ার দ্বারা স্থানকে বোঝায়, হোয়েন দ্বারা সময়কে বোঝায়, হাউ দ্বারা কারণকে বোঝায়। আর এটা কি? হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। হাউ হচ্ছে ধরনকে বোঝায়। দেখো তো এটা ধরনের মধ্যে পড়ে না? কঠোর পরিশ্রমের মাধ্যমে বা কঠোর পরিশ্রমের দ্বারা, এটা একটা ধরন বোঝায় না? যখন এটা ধরন বুঝাইছে, তাহলে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়। তাহলে এই অংশটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি। আবার প্রথম দিক থেকে যেটা বললাম প্রিপজিশনাল ফ্রেজ, এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ, মানে একটা অংশকে দুইটা ফ্রেজ কি করতেছে? ফোর্স করতেছে যে হয় আমি প্রিপজিশনাল ফ্রেজ, নতুবা আমি কি ফ্রেজ বলো তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোন দিক থেকে বললাম? ধরন বুঝেছে। হাউ, তুমি কিভাবে উন্নতি করতে পারো বলো তো? তুমি কিভাবে উন্নতি করতে পারো? কঠোর পরিশ্রমের মাধ্যমে বা কঠোর পরিশ্রম দ্বারা, দ্বারা দিয়া কর্তৃক। তাহলে কঠোর পরিশ্রম দ্বারা তুমি উন্নয়ন করছো, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি উন্নতি করতে পারো। তাহলে মাধ্যম দ্বারা দিয়া কর্তৃক, অর্থাৎ হাউ প্রশ্নের উত্তর দিয়েছে। এটা কিসের উত্তর দিয়েছে? হাউ প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে সেদিক থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপজিশন কোন দিকে? প্রথমে প্রিপজিশন আছে, এরপরে নাউন আছে। সাধারণত প্রিপজিশন পরে নাউন যখন থাকে, সেটা সাধারণত প্রিপজিশনাল ফ্রেজ বলে থাকে। তাহলে এটা একদিক থেকে প্রিপজিশনাল ফ্রেজ, অন দা আদার সাইড এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারো। আমি কথা দিয়েছিলাম আধা ঘন্টার মধ্যে শেষ করব, অলরেডি 23 বাজে আমার ঘড়িতে, তোমাদের ঘড়িতে কত বাজে আমি জানি না। ওকে, ইউজ অফ ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। ওকে, তোমাদের ঘড়িতে 24 বাজে, তাহলে 6 মিনিট আছে। তাহলে বলো তো ইউজ অফ ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট অফ মানে কি? মাঝে মধ্যে আমি বলে থাকি না যে যেমন আমি কিছুক্ষণ আগে বলেছি যে ইন ফ্রন্ট অফ ইউ, যেমন মিনহাজুল ইসলাম উইল রিসাইট সাম ভার্সেস
ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মাঝে মধ্যে কিন্তু বলে থাকি। ইন ফ্রন্ট অফ হচ্ছে একটা প্রিপজিশন। বলতে পারে স্যার প্রিপজিশন এত বড় কেন? এটাকে বলা হয় ফ্রেজ প্রিপজিশন। প্রিপজিশন মোট কত প্রকার? প্রিপজিশন হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে সিম্পল প্রিপজিশন, এটাকে সিঙ্গল প্রিপজিশনও বলা হয়, একটা শব্দ। এরপরে কি আছে? ডাবল প্রিপজিশন। এরপরে কি আছে? খেয়াল নাই কারো? কম্পাউন্ড প্রিপজিশন, ঠিক আছে। এরপরে কি আছে? ফ্রেজ প্রিপজিশন, 4টা বলেছি। 5 নম্বরে কি আছে? পার্টিসিপল প্রিপজিশন। 6 নম্বরে কি আছে? ডিসগাইজড প্রিপজিশন। তাহলে এইটা কোনটা হয় বলতে পারবা? ইন ফ্রন্ট অফ, এটা কোন প্রিপজিশন বলো? সহজ করে বলি, ফ্রেজ প্রিপজিশন অর্থাৎ প্রিপজিশন যেটা ফ্রেজ প্রিপজিশন, এটা চেনার একটা উপায় আছে। উপায়টা কি জানো? উপায়টা হচ্ছে এই যে ফ্রন্ট, এটা একটা নাউন, নাউনের আগে একটা প্রিপজিশন, নাউনের পরে আর একটা প্রিপজিশন। তোমরা যে বললা যে প্রিপজিশনাল ফ্রেজ, মনে আছে কি? তো ওখানেও কিন্তু প্রথমে কিন্তু প্রিপজিশন আছে, ওর পরে হয়তো আরেকটা প্রিপজিশন নাই। তারপরেও মনে রাখবা যে ফ্রেজ প্রিপজিশনে একটা নাউনের আগে প্রিপজিশন থাকে, পরেও প্রিপজিশনে থাকে। তাহলে প্রিপজিশন থাকে, তাহলে সেটাকে বলা হয় কি? ফ্রেজ প্রিপজিশন। তাহলে ইন হচ্ছে প্রিপজিশন, ফ্রন্ট হচ্ছে নাউন, আর অফ হচ্ছে কি? এটা একটা প্রিপজিশন। তাহলে একটা নাউনের দুই পাশে প্রিপজিশন থাকলে তাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলি। তাহলে এই প্রিপজিশনাল ফ্রেজের 3টা মানে, কয়টা মানে বলো তো? 3টা মানে। একটা হচ্ছে টু ইন্ডিকেট দ্য ফ্রন্ট অফ সামথিং অর সামবডি, কোনো কিছু বা কোনো কিছুর বা কোনো ব্যক্তির সামনে বোঝাতে। সামনে, এন্ড সামনের অর্থ কি? দ্য বয় ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল, ছেলেটা মেয়েটার বা বালিকার সামনে, ঠিক আছে। সামনে যদি কেউ হাঁটে বা সামনে যদি কেউ বসে, ঠিক আছে, তাহলে বালকটা, ঠিক আছে। তোমাদের এখানে তো এক সাইডে ছেলেরা বসা আর এক সাইডে মেয়েরা বসা, তাহলে কি বলছে? বালকটা এই মেয়েটার সামনে রয়েছে, সামনে আছে, ঠিক আছে। তাহলে এখানে সামনে অর্থ বুঝাতে এই যে ফ্রন্ট অর্থ দিয়েছে, ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে, এই সামনে বুঝাতে আমরা ইন ফ্রন্ট অফ আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যেমন আমি মাঝে মধ্যে বলি না, যেমন তোমাদের সামনে যদি কেউ তেলাওয়াত করে, বা আমি মাঝে মধ্যে বলি না যে ইন ফ্রন্ট অফ ইউ, ইন ফ্রন্ট অফ ইউ, তোমাদের সামনে এটা আলোচনা করব। তাহলে তোমাদের সামনে আমি এটা আলোচনা করতে, তাহলে সামনে বুঝাতে এই ইন ফ্রন্ট অফ এই ফ্রেজ প্রিপজিশন কিন্তু ব্যবহার করি মাঝে মধ্যে, আমি নিজেই বেশি ব্যবহার করি। এরপরে দেখো একটা টু ইন্ডিকেট বিফোর। আচ্ছা বিফোর মানে কি বলতো? বিফোর মানে হচ্ছে আগে। বিফোর মানে আগে। কেমনে আগে হয় দেখো তো? হি রিচড দেয়ার, সে সেখানে পৌঁছালো। ইন ফ্রন্ট অফ মি এর মানে কি বলতো? সে আমার সামনে পৌঁছালো নাকি সে আমার আগে পৌঁছালো? বলো। মানে দুজন রওনা দিছি, কিন্তু সে হচ্ছে ব্যাঙের মতো লাফায় লাফায় হাঁটতেছে। মানুষের কথার সময় ব্যাঙের মতো লাফায় লাফায় হাঁটে না, মাঝে মধ্যে বলে থাকি, ঠিক আছে। তাহলে কেউ যদি দ্রুত হাঁটে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে কি? হবে সে সেখানে পৌঁছালো আমার আগে, তার মানে আমার সাথে দ্রুত হাঁটতেছে। এমনিতে আমি দ্রুত হাঁটি, জানো তো, অনেকে তোমরা জানো আমি কিন্তু দ্রুত হাঁটি, ঠিক আছে। আবার মাঝে মধ্যে খুব স্লো হাঁটি, দুটোই আমার বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে ইন ফ্রন্ট, হি রিচ দেয়ার, সে সেখানে পৌঁছালো। ইন ফ্রন্ট অফ মি, আমার আগে। তাহলে ইন ফ্রন্ট অফ দ্বারা কিন্তু আগে বুঝাবে, আমার ইন ফ্রন্ট অফ দ্বারা কিন্তু সামনে বুঝাবে। আচ্ছা তৃতীয় নাম্বার কি হবে বলো? তৃতীয় নাম্বারটা টু ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ সামবডি। এখানে এই প্রেজেন্স মানে উপস্থিতি, আবার প্রেজেন্ট মানে কিন্তু সামনে বোঝায়। কেমনে বোঝায় দেখো? হি ইজ অ্যাফ্রেড, সে ভীত। অফ সেইং এনিথিং, কোনো কিছু বলার ব্যাপারে সে ভীত। ইন ফ্রন্ট অফ দ্য জাজেস, জাজ, জাজ মানে কি? বিচারক। বিচারকের সামনে বা বিচারকের উপস্থিতিতে। বিষয়টা কি বুঝাতে পারলাম? ইন ফ্রন্ট অফ মানে উপস্থিতি বুঝাবে এখানে। বিচারকের ইন ফ্রন্ট অফ দ্য জাজেস, ইন ফ্রন্ট অফ দ্য জাজ, বিচারকের উপস্থিতিতে কোনো কিছু বলার ভয়ে সে ভীত। মনে করে এমন এমন কিছু লোক আছে যারা অপরাধ করে নাই, জাজ প্রশ্ন করলে থতমত দেখে বলে যে হ্যাঁ স্যার এটা করেছো, হ্যাঁ স্যার, বুঝে শুনে বলো, যাহা বলিব তাহা সত্য বলিব, নাকি মিথ্যা বই সত্য বলিব না, কোনটা হবে? সত্য বই মিথ্যা বলিব না। সাবধানে, ঠিক আছে, খেয়াল করবা। তাহলে কি হবে এখানে? যে হি ইজ অ্যাফ্রেড অফ সেইং এনিথিং, সে কোনো কিছু বলার ব্যাপারে ভীত। ইন ফ্রন্ট অফ দ্য জাজ মানে কি? বিচারকের উপস্থিতিতে, বা তুমি সামনেও বলতে পারো, বিচারকের উপস্থিতিতে বা বিচারকের সামনে সে কোনো কিছু বলার ব্যাপারে ভীত। এভাবে আমি কিন্তু এই যে আজকে যেমন আমি আধা ঘন্টার মধ্যে শেষ করেছি, আগামী ক্লাসগুলোতেও আধা ঘন্টার মধ্যে শেষ করব। এবং মাঝে মধ্যে এরকম নতুন কোন সেন্টেন্স, একটা এখানে লেখা আছে আর একটা তোমরা বলবা। এই ময়না পাখির মতো একটা করে পড়লে তো হবে না, এর নাম স্পোকেন ইংলিশ। কথা কি বুঝাইতে পারলাম?
একটা পড়বো, ওটা অনুকরণ করে তুমি আর একটা বলবা ইনশাআল্লাহুল আজিজ। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। 4:29 বাজে আমার ঘড়িতে। ওকে এভরিবডি, সকলকে সময় মতো ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আবারও সময় মতো উপস্থিত হয়ে মনোযোগের সাথে ক্লাস করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত এই ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। এটা বলে আমি আমার আজকের স্পোকেন ইংলিশ ক্লাসের আজকের মতো সমাপ্তি করলাম। আগামী কালকে স্পোকেন ইংলিশ ক্লাস ব্যাপারটা তোমরা ফেসবুক থেকে দেখে নিও। যদি কালকে ক্লাস হয় ফেসবুকে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবা। আর একটা কথা বলে নেই, বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ, দেখছো এই কলেজ বলে ফেলেছি, তার মানে ফিউচার পরিকল্পনা আমাদের আছে। কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারলা? মুখ দিয়ে কিন্তু এমনি এমনি বের হয় নাই, মুখ দিয়ে কিন্তু এমনি এমনি বের হয়নি। সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর হবে ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে সোনার বাংলা স্কুলে কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলে তোমাদের প্রত্যেক বৃহস্পতিবারে স্পোকেন ইংলিশ ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং যারা লাইভে আছেন বা স্টুডেন্টরা যারা আছো, তোমরা যারা লাইভে দেখতেছো, তোমরা সপ্তাহে 3টা দিন আমার এই লাইভ ক্লাসে পাচ্ছ। একটা হচ্ছে বৃহস্পতিবারে সোনার বাংলা স্কুলে, এরপরে শুক্রবারে পাচ্ছ হচ্ছে পাইকোষা সারপ্রাইজে, এরপরে শনিবারে পাচ্ছ হচ্ছে শহরে ইনশাল্লাহ মুক্তারপাড়া অথবা কোথায় চৌরাস্তা ইনশাল্লাহ ক্লাসগুলো পেয়ে যাবা। 3টা ক্লাস যদি তোমরা একটা সপ্তাহে পাও, এটা তোমাদের জন্য অনেক 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 সুন্দর একটা বিষয়, ভালো একটা বিষয়, একটা গুড অপরচুনিটি আমি বলবো। ওকে এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।